সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকা অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি। দর্শক, স্ত্রী রোগের অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলি। সবচেয়ে বেশি যেহেতু কথা বলা হয় ইনফার্টিলিটি নিয়ে, কারণ দেখা যায় যে বিয়ের পরবর্তীতে যে সমস্যাটিতে সবচেয়ে বেশি ভুগে থাকেন এখনকার সিচুয়েশনে নারীরা, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে বন্ধ্যত্বের সমস্যা। কিন্তু এই যে বন্ধ্যত্বটাকে আমরা যদি একটা ডায়াগনোসিস আকারে নিই, বাট তার ব্যাকে যদি যাই, যে বিবাহিত বা অবিবাহিত অনেকগুলো মহিলারই কিন্তু স্ত্রী রোগের অনেকগুলো প্রবলেম থাকে, যেটাকে আমরা গাইনোকোলজিক্যাল প্রবলেমগুলো বলি, এবং ফলোড বাই এগুলোতে দেখা যাচ্ছে যে পরবর্তীতে ইনফার্টিলিটি কিন্তু স্লোলি ডেভেলপ করে। কিছু কিছু স্ত্রী রোগ এমন যে এমন একটা সময় তারা আসে যে তখন দেখা যাচ্ছে যে তাদেরকে একদম এন্ড স্টেজে গিয়ে ট্রিটমেন্ট করতে হয়। অনেক সময় জরায়ু ফেলে দেওয়ার সিচুয়েশনও আসে এবং জরায়ুটাকে প্রিজার্ভ করে তার বাকি হেলথ কন্ডিশনটাকে ভালো রাখাটা কিন্তু তখন আর যায় না। তো এই ডিসিশনগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল থাকে, এবং সেই ডিসিশন নেওয়ার আগেই যদি দেখা যেত যে তারা তাদের এই সমস্যাগুলো নিয়ে গাইনোকোলজিস্টের কাছে আসতেন বা অ্যাড্রেস করতেন কোনো ডক্টরের কাছে, তাহলে আর্লি ডায়াগনোসিস করে কিন্তু তাকে ট্রিট করা যেত বা অপারেশনের মাধ্যমে প্রবলেমগুলোকে ঠিক করে কিন্তু পরবর্তীতে তাদেরকে একটা হেলদি লাইফ দেওয়া যেত। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি স্ত্রীরোগ নিয়ে আমরা কথা বলছি, সেটা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস। এবং এই এন্ডোমেট্রিওসিসের যে এই যে নীরব একটা যন্ত্রণা, সেটা থেকে আমরা কিভাবে আসলে নিজেদেরকে প্রতিহত করতে পারি, কারণগুলো কি থাকে, এবং এটা হলে পরে আমরা কি করতে পারি, সবসময় কি সার্জারি করতে হবে কিনা, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য এবং প্রথিতযশার অধ্যাপক ডাক্তার শেখ জিন্নাত আরা নাসরিন, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, জেড.এইচ শিকদার উমেন্স মেডিকেল কলেজ হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমাদের সাথে যিনি গাইনোকোলজিস্ট আছেন, তিনি চেষ্টা করবেন আপনাদের যে প্রশ্নগুলো আপনারা করতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে কথা বলতে পারেন, এবং যে কোনো প্রশ্নের জন্য সরাসরি ফোন করলে আমরা কিন্তু সরাসরি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। এবং এটা ছাড়াও যদি মানে হেলথ রিলেটেড কোনো ইস্যুস থাকে আপনারা ফোন করতে পারবেন, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করতে পারেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকের আলোচনা শুরু করা যাক। আমি শুরুতেই ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে শুরুতে এসে জয়েন করার জন্য। সকলকে আমারও অনেক শুভকামনা। যদিও ম্যাডাম বাইরে অনেক বৃষ্টি, বাট আমরা তারপর চেষ্টা করি এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আসলে দর্শকদের কাছে কিছু মেসেজ পৌঁছে দেওয়ার জন্য, যে অ্যাওয়ারনেসমূলক কিছু কথা যাতে আগের থেকেই তারা আসলে সচেতন হয়, এবং হলে পরে যাতে তারা এটাকে আর্লি ডিটেক্ট করে এবং যথাযথ ডক্টরের কাছে যেতে পারে। আমরা ফার্স্টে একটা টার্ম ইউজ করেছি যে এন্ডোমেট্রিওসিস, যদিও দর্শকদের জন্য হয়তো বা বুঝতে অনেক অসুবিধা হতে পারে যে আসলে বিষয়টা কি। তার আগে একটু আমরা ভূমিকাতে যাব যে কি কি ধরনের প্রবলেমগুলো হয় যেটা হলে পরে মানে খুব বেশি কষ্টের হয়, এবং দেখা যাচ্ছে যেগুলো নিয়ে বসেও থাকে, ডক্টরের কাছে আসেও না, এবং অনেক পরে এসে দেখা যাচ্ছে যে তাকে জরায়ু ফেলে দিতে হচ্ছে, এই ধরনের সিচুয়েশন তৈরি হয়। আমরা সাধারণত গাইনোকোলজিক্যাল যে সিচুয়েশনগুলো পাই, দেখা যায় যে আমাদের ওপিডি বা আউটপেশেন্ট ডিপার্টমেন্টে যারা আসেন তারা একটি তো এন্ডোমেট্রিওসিস বলাই হলো, আমরা বিশদ আলোচনা করব। এছাড়া পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এখন নামটা বদলে গেছে, সেটি একটা নিয়ে আসে। তারপর দেখা যায় যে অনিয়মিত মাসিক, এটি নিয়ে আসছে। তো ইয়াং মেয়েরা হয়তো বেঁচে গেলেন, কিন্তু যারা একটুখানি এল্ডারলি উইমেন তাদের তো পেছনে কান্না থাকে, অনেক সময় ক্যান্সারও চলে আসে। এছাড়া পেটে ব্যথা বা সিস্ট বা টিউমার, এগুলো নিয়েও তারা আসেন। আর একটু খুব কমন যেগুলো, সেটি হচ্ছে ভেজাইনাল বা যোনিপথের ডিসচার্জ বা স্রাব। সাধারণত এগুলো জিনিস নিয়ে আমাদের কাছে আসেন। অনেক ধন্যবাদ আপনারা। আপনি যেটা ম্যাডাম আমাদের বলছিলেন যে অনিয়মিত মাসিকের যে বিষয়গুলো, এইগুলোর আসলে মূলত যে কারণগুলো থাকে, আমরা যে টার্মগুলো ইউজ করে থাকি, যে এই যে এন্ডোমেট্রিওসিস, এডিনোমায়োসিস, বা আমরা যদি বলি যে চকলেট সিস, এইগুলোকে এগুলোর একটা বিশেষ কারণ হিসেবে থাকে কিনা, বা এটাকে অনেক আর্লি লাইফ থেকে আসলে ডেভেলপ করতে পারি কিনা? হ্যাঁ, আমরা যদি এন্ডোমেট্রিওসিসের দিকে তাকাই, আজকে আমাদের যে প্রতিপাদ্য বিষয়, দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস কিন্তু অনেক আগেই শুরু হয়ে যায়। আর দুঃখের বিষয় এটি যে এটি শুরু হলো বটে, কিন্তু 7 থেকে 11 বছর পর্যন্ত লেগে যেতে পারে এর রিয়েল ডায়াগনোসিস হতে। তাহলে লম্বা সময় যখন নীরবে এই এন্ডোমেট্রিওসিস অসুখটি শরীরে বয়ে বেড়ায়, তখন অনেক রকম জটিলতা শুরু হয়। তো যেটি আপনি প্রথমে বলেছিলেন যে এন্ড স্টেজে আসে, তো দেখা যায় ডায়াগনোসিস করা হয় না, তখন অনেক বছর পরে যখন তারা আসেন ডায়াগনোসিসের জন্য, অনেকটা অ্যাডভান্সড এন্ডোমেট্রিওসিস আমরা পাই। তো এটি কিন্তু এটাকে একটা আন্ডারলাইং কজ হয়, মানে ইনফার্টিলিটির, বা যে দেখা যাচ্ছে সে ইনফার্টিলিটিতে ভুগছে কিন্তু সেটা নিয়ে অ্যাড্রেসই করছে না এই বিষয়টি নিয়ে।
আমি একটু বলি হোয়াট ইজ এন্ডোমেট্রিওসিস, মানে আমাদের দর্শকের সুবিধার জন্য। এন্ডোমেট্রিওসিস একটা অসুস্থতা যেখানে জরায়ুর ভেতরে যে পাতলা একটা আবরণ থাকে, যেটি আমাদের মাসিকের সময় বেরিয়ে যায় বাইরে, এন্ডোমেট্রিয়াম যেটাকে এন্ডোমেট্রিয়াম বলি, যেটি মাসিকের সময় বেরিয়ে যায় রক্তের সাথে, সেটি বেরিয়েও যায়, আবার জরায়ুর যে দুটো টিউব রয়েছে সেই টিউব দিয়ে ভেতরে পেটের ভেতরে জমা হয়। সে যে জায়গাটা জমা হয়, সেটা ডিম্বাশয়ে জমা হতে পারে, পেলভিসে জমা হতে পারে, টিউবে জমা হতে পারে। এই ব্লাডের যেই আবরণটি জমা হচ্ছে সেগুলো কষ্টদায়ক হয়, সেগুলোকে আমরা এন্ডোমেট্রিওসিস বলি। অনেক ধন্যবাদ ম্যাডাম। তো এটা সাধারণত মানে এই যে ইস্যুটা হচ্ছে, কারণগুলো কি থাকে? এটা কি কোনো ফ্যামিলিগত কারণ থাকে কিনা? এখন পর্যন্ত একদম ধ্রুব সত্য কোনো কারণ তেমনটি বেরোয়নি, তবে বৈজ্ঞানিক সমীক্ষায় দেখা গেছে যে এটি একটি জেনেটিক প্রিডিসপোজিশন আছে। যেমন মা রয়েছে বা খালা রয়েছে, বোনের আছে, তার হচ্ছে, তার মানে এটা বংশ পরস্পরে এটি বাহিত হয়, এটি একটি কারণ আছে। দ্বিতীয়ত এনভায়রনমেন্টাল, আজকাল পরিবেশগত অনেক রকমের টক্সিন বেরোচ্ছে, যেটা আমাদের শরীরে গিয়ে অনেক রকমের পরিবর্তন করছে। তো দেখা গেছে যে এন্ডোমেট্রিওসিস কিন্তু এই এনভায়রনমেন্টাল পলিউশনের একটি শিকার হতে পারে। আরেকটি আমরা বলে থাকি যে দেখা যায় যে সাধারণত এই মাসিকের সময় তো বেরিয়ে যাবে বাইরে রক্তগুলো, তাই না, কিন্তু এটি ভেতরে টিউব দিয়ে ভেতরে চলে যাচ্ছে, তখন তো ওটি একটি কারণ হচ্ছে। আর আরেকটু যদি ছোট করে বলি, দেখা যায় আমাদের ভেতরে পেলভিসের ভেতরে বা পেটের ভেতরে যে টিস্যুগুলো রয়েছে, কোষগুলো রয়েছে, সেই কোষটি ক্রমাগত পরিবর্তিত হয়ে এরকম এটা হচ্ছে, যেটি আমাদের বডি সিস্টেম সাধারণত হয় কি, কোনো ফরেন জিনিস যদি পেটের ভেতরে যায় তাহলে বডি সিস্টেম তাকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এন্ডোমেট্রিওসিস যখন লাইনিংটা বাইরে চলে যায়, বডি সিস্টেম, ইমিউন সিস্টেম তাকে বের করতে পারে না। এগুলো তো কারণ রয়েছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। এই যে কারণগুলো আমরা বললেন এবং অনেকগুলো কিন্তু লক্ষণ আমরা বললাম, তারপর যদি স্পেসিফিক্যালি বলি যে এন্ডোমেট্রিওসিস হলে আসলে কি ধরনের মানে সাইন সিমটমস গুলো দেখা যায় বা কি ধরনের ফিলটা হয় তার? আমার এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণে দর্শকদের জানতে হবে যে এন্ডোমেট্রিওসিস একটি রোগ, একটা অসুস্থতা, সেটি কি নিয়ে পেশেন্টরা সাধারণত ভুগে থাকেন। যদি আমি প্রথমেই বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি, মাসিকের সময় প্রচণ্ড ব্যথা। তো এখন হয় কি, ছোট্ট একটি মেয়ে, অ্যাডোলেসেন্ট কিশোরী মেয়ে, ব্যথা হচ্ছে, তো মা বা বোনরা বলছেন তুমি একটা প্যারাসিটামল খেয়ে নাও, এরকম ব্যথা তো হতেই পারে, আমাদের সময় হতো, এটি স্বাভাবিক। কিন্তু আসলে দেখা গেছে এন্ডোমেট্রিওসিসের প্রধান উপসর্গই হচ্ছে মাসিকের সময় প্রচণ্ড ব্যথা। সুতরাং যে মেয়েটি ব্যথা বলছে, প্যারাসিটামল খেয়ে যার উপশম হচ্ছে না এবং স্কুলে যেতে চাইছে না, বা আরও পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই এন্ডোমেট্রিওসিসটি মাসিকের সময় প্রচণ্ড ব্যথার আকার ধারণ করছে, এমনও দেখা গেছে যে হাসপাতালে তাদের আসতে হচ্ছে। তো এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট কারণ। ইভেন হয়তো আমরা আল্ট্রাসাউন্ড করেছি, তাতে কিছুই পাইনি, তখন বাবা মা বা ভাবছে যে এই তুমি শুধু শুধু এটা বলছো, আসলে কিন্তু এটা এন্ডোমেট্রিওসিস গোপনে গোপনে হচ্ছে, এটি একটি। দ্বিতীয়টি দেখা গেছে যে মেয়েদের হয়তো বিয়ে হয়েছে, হ্যাঁ, তো হাজব্যান্ডের সঙ্গে মেলামেশা করছেন, ভীষণ ব্যথা পাচ্ছেন, তিনি বলতে পারছেন না, কষ্ট হচ্ছে, সেটি লুকিয়ে যাচ্ছেন, নীরবে সহ্য করছেন, এমনি করে করে কিন্তু অনেকটা সময় পার করে দিচ্ছেন। কিন্তু এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে সহবাসের সময় যখন খুব কষ্ট হচ্ছে, কেন হচ্ছে, এটা তো স্বাভাবিক নয়, তখন সেটিও ডাক্তারকে দেখানো উচিত। আরেকটি দেখা গেছে যে এন্ডোমেট্রিওসিসটি ধীরে ধীরে তার শুধু জরায়ুতে ব্যথা করছে সেটি নয়, আশেপাশে সামনে ব্লাডার বা মূত্রথলি রয়েছে, পেছনে রেকটাম বা মানে আমাদের বৃহদান্ত্র রয়েছে, মলদ্বার রয়েছে। তো যখন পেশেন্টের মাসিক হচ্ছে, তখন তিনি কিন্তু মাসিক পেটের ব্যথার সাথে সাথে প্রস্রাব করতে গিয়ে ভীষণ কষ্ট পাচ্ছেন, তাহলে এটি একটি ইম্পর্টেন্ট, আমরা বলি ডিসইউরিয়া। আবার দেখা যাচ্ছে যে মল ত্যাগ করার সময় ভীষণ ব্যথা পাচ্ছেন ওই মাসিকের সময়, তাহলে এই যে মল ত্যাগ করছেন, মূত্র ত্যাগ করছেন, তখন ব্যথা পাচ্ছেন, সেটি কিন্তু ইম্পর্টেন্ট। আমরা বলি ডিসমেনোরিয়া, ডিসখেজিয়া, ডিসইউরিয়া অ্যান্ড ডিসপ্যারোনিয়া। তাছাড়াও দেখা যায় একটা ক্রনিক ডাল পেইন থাকে। তো এই যে ব্যথা ব্যথা ব্যথা, মানে এন্ডোমেট্রিওসিস মানে ব্যথাময় জীবন, তো এটাই আমরা নীরব কান্না বলি। তো সেটি জয় করা যায়। তো এই কতগুলো জিনিস থাকলে এটি কিন্তু আমরা এন্ডোমেট্রিওসিস ধরে নিতে পারি। আর যেটি না বললেই নয়, যেটি আপনি সুন্দর করে শুরু করেছিলেন, যে বন্ধ্যাত্বের তো অনেক কারণ রয়েছে। দেখা গেছে যে একটি বন্ধ্যাত্ব নারীকে আপনি যদি সার্ভে করেন, দেখেন 30% তাদের ভেতরে কিন্তু এন্ডোমেট্রিওসিস রয়েছে। সুতরাং এটি একটি বন্ধ্যাত্বেরও কারণ।
আর লাস্টলি যেটা বলতে চাই চকলেট সিস্ট, এটি নিয়ে খুব মানে আমাদের মানে সমাজে মিথ রয়েছে বা সকলে অনেক ভয় পাচ্ছেন। দেখা গেছে যে অনেক রকমের সিস্ট থাকে ওভারিতে। যখন আল্ট্রাসাউন্ড করেছি আমরা দেখতে পেলাম যে একটা ওভারিতে ছোট্ট সিস্ট, তার ভিতরে রক্ত ভর্তি হয়ে আছে। এটি কিন্তু এন্ডোমেট্রিওসিসের লক্ষণ। অনেক ধন্যবাদ ম্যাডাম। এই যে আমরা একটু ডিপে যাব যে এন্ডোমেট্রিওসিসটাকে আমরা আসলে ডায়াগনোসিস করার জন্য আলট্রাসোনোগ্রাম ছাড়া আরও কি অ্যাডভান্স কিছু করি কিনা, বা এখানে আসলে ল্যাপারোস্কোপি বা অপারেশনের ভূমিকাটা কি। তার আগে একটু যদি জানি যে আমরা ডাক্তার অনেকগুলো টার্ম শুনি, যেহেতু পেশেন্টরা এখন ডক্টরের কাছে যান এবং যে টার্মগুলো শুনেন, তাহলে ওনারাও বুঝতে পারবেন যে আসলে কেন এইটার সাথে ওটার ডিফারেন্সেসটা। এন্ডোমেট্রিওসিস, চকলেট সিস্ট এবং হচ্ছে অ্যাডিনোমায়োসিস, আমরা যদি তিনটাকে বলি, তার মধ্যে আসলে কোনটা বেশি মানে ভয়াবহতা নিয়ে আসতে পারে, বা এটাকে আসলে আমরা বলতে পারি কিনা, মানে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে কিনা। আর আরেকটা হচ্ছে যে আসলে তিনটার মধ্যে ডিফারেন্সেসটা আসলে কোন জায়গাটাতে একটু যদি আমাদের রাইট, এটি খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে এন্ডোমেট্রিওসিস, চকলেট সিস্ট আর অ্যাডিনোমায়োসিস, দেখা যায় এন্ডোমেট্রিওসিসটা আমি বলেছি যে জ্বরের যে ভেতরের আবরণটি সেটা বাইরে গিয়ে প্রতিস্থাপিত হয়। আর যখন আবরণটি বাইরে না যেয়ে ঠিক জ্বরের মাংসের ভেতরে গিয়ে ঢুকে থাকে, সেটাকে আমরা অ্যাডিনোমায়োসিস বলছি। আর ওটি হচ্ছে বাইরে চলে যাচ্ছে, মানে ইউটেরাসের জ্বরের একেবারে বাইরে। তো দুটোই কিন্তু খুব কষ্টদায়ক। মানে অ্যাডিনোমায়োসিস মাসিকের মাংসের ভেতরে হয়, যখন মাসিক হয় প্রচন্ড ব্যথা হয় এবং অসম্ভব ব্লিডিং হয়। এটি আরেকটি কষ্টের দায়ক। মানে একে তো ব্যথা হচ্ছে মাসিক পেশেন্টের, আবার তার সাথে প্রচন্ড ব্লিডিং হচ্ছে, হেভি ব্লিডিং, বেশি বেশি রক্তস্রাব বা ঋতুস্রাব যাচ্ছে। আবার ওদিকে হাজবেন্ডের সঙ্গে তো একদম থাকতেই পারছেন না। তাহলে এতগুলো কষ্ট ওই মেয়েটির এই এন্ডোমেট্রিওসিস নিয়ে। আর এটা হচ্ছে অ্যাডিনোমায়োসিস। আর বাইরে যখন যাচ্ছে তখন মানে ইউটেরাসের জ্বরের ভেতরে নেই, কিন্তু পেটের ভেতরে রয়েছে, সেটি হচ্ছে ডিম্বাশয় চকলেট সিস্ট হচ্ছে, তা মানে যোনিপথে হতে পারে, এমনকি কোথাও কেটে গেছে, সিজারের স্কার, বা আমাদের নাভি বা আম্বলিকাস যদি বলি, সেখানে গিয়েও এন্ডোমেট্রিওসিস প্রতিস্থাপিত হয়। সুতরাং অনেক সময় দেখা যাচ্ছে নাভির গোড়ায় দেখে রক্তের মতো ফুলে যাচ্ছে মাসিকের সময়, আবার মাসিক চলে যাচ্ছে, ব্যথাও কমে যাচ্ছে, নাভির গোড়াটি নরম হয়ে যাচ্ছে। এটি কিন্তু হয়। তো এটি হচ্ছে এন্ডোমেট্রিওসিসের লক্ষণ, যে এটি শুধু পেটের ভেতরে থাকবে তা নয়, অনেক ডিস্ট্যান্ট জায়গায় গিয়েও প্রতিস্থাপিত হতে পারে। আর অ্যাডিনোমায়োসিস শুধুমাত্র জরায়ুতেই থাকবে। আর চকলেট সিস্ট হচ্ছে যখন এন্ডোমেট্রিওসিস ডিম্বাশয়ে গিয়ে একটা সিস্ট তৈরি করে এবং সেখানে রক্তক্ষরণ হয় প্রতিনিয়ত, প্রত্যেকটি মাসিকের সময় রক্ত জমতে 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 চকলেটের আকার ধারণ করে। এটাই হচ্ছে চকলেট সিস্ট। তার মধ্যে ম্যাডাম যদি আমরা একটু সাইন সিমটমসটাকে কম্পেয়ার করে দেখি, তাহলে কি মানে ভয়াবহতাটা কি মানে সবগুলোতে কাছাকাছি নাকি? মোটামুটি কাছাকাছি, তবে এন্ডোমেট্রিওসিস একটু বেশি। হ্যাঁ, কারণ অ্যাডিনোমায়োসিসে আমরা দেখেছি যে সাধারণত একটু পরের দিকে এটা শুরু হয়, হয়তো 35 এরকম হচ্ছে। আর এন্ডোমেট্রিওসিস তো একদম ইয়াং অ্যাডাল্ট, হয়তো একেবারেই 14-15 বছরের মেয়ের হতে শুরু হয়ে গেল, একেবারে সে চলতে থাকলো, সারা জীবন ধরে চলছে। এখানে এই কথাটা থেকে আবার একটু আসছে, আমরা ডায়াগনোসিসের আগে একটু জানতে চাচ্ছি ম্যাডাম, এই যে কথাটা বললেন যে অনেক আর্লিতে হয়ে যায়, তো তখন কি আমরা তাদেরকে আসলে মানে কিভাবে কাউন্সেলিং করি, তাদেরকে আমরা কিভাবে আসলে মানে এই জিনিসটাকে পরবর্তী জীবনে, যেহেতু আমরা একটা আন্ডারলাইং কজ হিসেবে বললাম ইনফার্টিলিটিতে, তখন আমরা তাদেরকে আসলে কিভাবে প্রিজার্ভ করি বা কিভাবে তাদেরকে সাপোর্ট করি? যদি আমরা ডায়াগনোসিস করি, যখন কোনো মেয়ের পেটে ব্যথা হবে মাসিকের সময়, বাড়িতে চুপচাপ থাকা যাবে না, অবহেলা করা যাবে না, একটা প্যারাসিটামল দিয়ে ভেবে নেওয়া যাবে না যে ইট ইজ ওকে। তাদেরকে আমার ডক্টরের কাছে শরণাপন্ন হতে হবে। তারা ইতিহাস নেবেন, একটু এক্সামিনেশন করবেন, আলট্রাসোনোগ্রাম করবেন, করে তারা হয়তো, আমরা ল্যাপারোস্কোপি আগেই করি না, আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখে নিই যে তার এন্ডোমেট্রিওসিসের কোনো লক্ষণ রয়েছে কিনা। লক্ষণ থাকলে তো খুব ভালো, আমরা ট্রিটমেন্ট শুরু করি। হ্যাঁ, ট্রিটমেন্ট শুরু করলে প্রোগ্রেশন অফ দ্য ডিজিজকে প্রতিহত করা যায়। সেটি হয়তো অত একেবারে জটিল আকার ধারণ করে একদম বন্ধাত্ম করছে তা নয়। আমাদের এন্ডোমেট্রিওসিস পেশেন্ট আসছেন, আমরা মেডিসিন দিচ্ছি এবং সুন্দর তাদের সন্তানও হচ্ছে। সুতরাং সবসময় যে ভয় পেতে হবে তা না, আমাদের জয় করতে হবে। তাহলে সচেতনতা ইম্পর্টেন্ট, যে যদি মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয় ডক্টরের কাছে যেতে হবে। অনেক ধরনের মেডিসিন রয়েছে, মেডিসিন আমরা দেব, সেটিকে এন্ডোমেট্রিওসিসকে প্রতিহত করতে পারে। তবে চকলেট সিস্ট হলে এটা অন্য ব্যাপার, হয়তো সার্জারির দিকে যেতে হতে পারে, সেটিও ভয় না। সার্জারির দিকে যদি যেতে হয় কোনো কারণে ভালোর জন্য, তখন তো করতেই হবে। এবং চকলেট সিস্টটি সরিয়ে দেওয়া যায়, জরায়ু এবং ওভারিটাকে রাখা যায়, তারপরে আবার তিনি সন্তান নিতে পারেন। তবে যেটি হয় যে চকলেট সিস্টটা বারবার আসতে থাকে,
তো আমরা সেভাবে চিকিৎসা দিই। ইয়াং যারা মেয়েরা রয়েছেন তাদের চকলেট সিস্টটি শুধু সরিয়ে দিই সার্জারি করে, ওভারিটা রেখে দিই। তারপরে এর ফাঁকে তিনি তার ফ্যামিলি কমপ্লিট করেন। আর যখন দেখি যে না, তার তো ফ্যামিলি রয়েছে, বাচ্চা আছে এবং তিনি বেশ বয়স্ক হয়েছেন, 35 হয়ে গেছে, তখন আমরা ওটিকে, যেহেতু এটা একটা ক্রনিক ডিজিজ চলতেই থাকে, হ্যাঁ, তখন আমরা কি করি, বাধ্য হয়ে ওই জরায়ুটাও ফেলে দিই, ওভারিটাও ফেলে দিই। অ্যাটলিস্ট তার জীবনের মান উন্নয়ন ঘটে, তিনি এই কষ্টের থেকে পরিত্রাণ পান এবং একটা ভালো জীবনও তিনি যাপন করতে পারেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা যে একটু ডায়াগনোসিসটা যেহেতু জানতে চাচ্ছিলাম যে ডায়াগনোসিস করার আগে আমরা কি ধরনের ইনভেস্টিগেশনসটা করি, সেটা কি শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাম করে আমরা বুঝতে পারি কিনা? হ্যাঁ, এটি কিন্তু খুব একটা মানে ডায়ালেমাই, কঠিন প্রশ্ন। কেননা ইতিহাস তো নেবই আমরা, ইতিহাসের পাশাপাশি আমরা একটা এক্সামিন করি, একটু জনিপথে হাত দিই যাদের বিয়ে হয়েছে, তখন দেখি আমরা ওই জায়গাটা কেমন। আল্ট্রাসোনোগ্রাম করি, করে আমাদের বেশ ধারণা দেয় যে কেমনটি আছে। তবে অনেক সময় আমাদের একটু ফার্দার মানে আর একটু বেশি টেস্ট করতে হয়, কেননা দেখে নিতে হয় যে এন্ডোমেট্রিওসিস কতটুকু ছড়িয়ে আছে, কত ডিপলি সেটা ইনফিলট্রেটেড করেছে। তখন আমরা এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিংও করি এবং সিটি স্ক্যানও করতে হতে পারে। আর রক্তে কিছু এখন বেরিয়েছে খুব সুন্দর সুন্দর স্ক্রিনিং প্রোগ্রাম, যেমন নেজাল এখানে সোয়াব নিয়ে করা যায়, রক্তে আমরা কিছু টেস্ট করে থাকি। আমাদের ধীরে ধীরে অনেক প্রমিজিং ইনভেস্টিগেশন আসছে, সেগুলো করেও আমরা এন্ডোমেট্রিওসিসটা ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, এখন ম্যাডাম আমরা যে এই কথাটাতে আসছিলাম যে আমরা যে অপারেশনটা আমরা করে থাকি বা অপারেশন ছাড়াও আমরা কিভাবে কাউন্সেলিং করে থাকি, তো এটা কি আমরা ডিসিশনগুলোকে আসলে কিভাবে মেক করি? এটা কি আসলে তার ভয়াবহতা বা তার হিস্ট্রি এগুলো দেখে করি, নাকি এটা মানে আমরা এটাও চিন্তা করি যে না, যেহেতু তার বাচ্চা হয়নি, তখন আমরা কিভাবে আসলে প্ল্যান করি? যখন আমরা ডায়াগনোসিস করছি যেটা এন্ডোমেট্রিওসিস হয়েছে, তাহলে এর চিকিৎসা নির্ভর করবে 4-5টা জিনিসের উপর। যেমন সে কি ম্যারিড, তার কি বেবি আছে, আচ্ছা কতটুকু ভয়াবহ তার অসুস্থতাটা, কতটুকু তার জীবনকে বিব্রত করছে, তিনি কতটুকু কষ্ট পাচ্ছেন। তারপর এই যে এন্ডোমেট্রিওসিস যেটি দেখলাম সেটা কত ডিপলি চলে গেছে সেটাও দেখলাম। তখন সবগুলো নিয়ে আমরা একটা প্ল্যানিং অফ ট্রিটমেন্ট করি, এবং যেটি বারবার আপনি বলতে চাইছিলেন কাউন্সেলিং, তখন পেশেন্টের সাথে আমরা বসি এবং ডিসকাস করি, আলোচনা করি যে দেখুন আপনার তো অসুস্থতা এই পর্যায়ে রয়েছে। যদি খুব দু ধরনের এন্ডোমেট্রিওসিস হয়, একটা হচ্ছে সুপারফিশিয়াল, ওপরে থাকে, আর একটা ডিপলি থাকে। সুপারফিশিয়াল এন্ডোমেট্রিওসিস হলে অত ভয় নেই, আমাদের হাতে অনেক সুন্দর সুন্দর মেডিসিন রয়েছে এবং এত অ্যাডভান্স মেডিসিন এসেছে। এবং সুখকর বিষয় এটি যে বাংলাদেশের সবগুলো কোম্পানি কিন্তু এই ভালো ভালো মেডিসিনগুলো, যেমন আমরা বলি জেনারেট অ্যান্টাগনিস্ট, জেনারেট অ্যাগনিস্ট, এগুলো সব বেরিয়েছে আমাদের দেশে। অনেক, এমনকি পাশের দেশে অনেক এত ভালো ভালো মেডিসিন এখন আসেনি। তো সেই মেডিসিনগুলো দিয়ে আমরা তাকে ট্রিটমেন্ট করি, করে দেখে নিতে চাই যে তার জীবনের মানটা উন্নয়ন হচ্ছে কিনা, তিনি উপশম হয়েছে কিনা, তার ভালো লাগছে কিনা। ভালো লাগলে ওকে ফাইন, আমরা ঝাঁপিয়ে পড়ি না আমরা অপারেশনের জন্য, দেখতে থাকি। এখন তার যদি ডিজিজটি একটু প্রশমিত হয় তখন তাকে সন্তান নিতে বলি। এইভাবে তাদের কাউন্সেলিং করে যে আপনি তো এখন মানে চাকরি করছেন, লেখাপড়াও শেষ, এখন আপনার বেবিটা নেওয়া দরকার, তার বেবি নিলেন তিনি। তারপর প্রয়োজন হলে যদি সিস্টকে আমরা অপারেশন করতে হয় করে ফেলি। আবার এমনও হতে পারে যে এত বেশি ডিপ হয়ে গেছে যে আমাকে হয়তো অতটা অপেক্ষা করতে পারবো না, তখন আমরা সার্জারি করি। যে মেয়েটির সন্তান নেই অথবা তার ফ্যামিলি কমপ্লিট হয়নি, তার ডিজিজটি অত ডিপলি নেই, তখন তাকে আমরা কনজারভেটিভ সার্জারি করি, অর্থাৎ ওভারি ইউটেরাস রেখে শুধু সিস্টগুলো সরিয়ে ফেলি, এবং সেটি ল্যাপারোস্কোপিকের মাধ্যমে আমরা করি। এবং এই যে আমরা তাকে সুন্দর করে ক্লিন করে দিই, তখন সে একটু আরও আরাম পান, তার জীবনটা অনেক ভালো লাগে, তখন সন্তান নিতে বলি। এবং সন্তান নেবার জন্য বন্ধাত্ম ক্লিনিকেই মেইনলি আমরা পাঠাই, বিকজ এন্ডোমেট্রিওসিস একটা টাফ ডিজিজ, এত কষ্ট করে যত্ন করে আমরা গুছিয়ে ফেললাম, এখন তাকে সন্তান নিতে হবে। তা আমাদের যে নিবেদিত ইনফার্টিলিটি ক্লিনিক রয়েছে তারা খুব যত্ন করে তাদের হেল্প করতে পারেন, তখন তিনি সন্তান নিলেন। তারপর যদি প্রয়োজন হয় এরপরে, তখন হয়তো আমরা র্যাডিক্যাল বা অনেক কঠিন অপারেশনে চলে যাই। অনেক সময় একটু বলতেই হয় যে পেশেন্টকে একটু ভালো করে বুঝিয়ে দিই, দেখুন আপনি কিন্তু খুব সিরিয়াসলি এটা নেবেন, হ্যাঁ, এটাকে অবহেলা করবেন না, আপনার এই অবস্থা আছে, মেডিসিন ঠিক মতো খাবেন, তারপরে প্ল্যান হচ্ছে আপনাকে সন্তান নেওয়ানো, তারপরে প্ল্যান আমরা দেখব ক্রমাগত। সুতরাং তাকে আন্ডার ফলো আপে থাকতে হয়।
এইভাবে আমরা তাদের সঙ্গে আলোচনা করি এবং এন্ডোমেট্রিওসিসের নারীরা আজকাল তো অত্যন্ত সচেতন হয়েছে। এখানে একটু ম্যাডাম আমরা আরেকটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম যে এই যে আমরা পুরো ট্রিটমেন্ট প্রসিডিউরটা কিভাবে করে বললাম, এটার উপরে প্রথম প্রশ্ন থাকে যাদের ইনফার্টিলিটি রিলেটেড আসলে কজ থাকে, যেহেতু এটা একটা মানুষের একটা লাইফের একটা মাইলস্টোন থাকে যে মা হওয়া বা তার একটা স্বপ্ন থাকে, তো যাদের এই প্রবলেমটা থাকে তারা কি আসলে ট্রিটমেন্ট নেওয়ার পরে সন্তানের সম্ভাবনা হতে পারেন কিনা, বা এটা তাদের জন্য কি খুব বেশি হ্যাসেল হয়ে যায় কিনা? এটি তো একটি বেশ মানে ক্রিটিক্যাল কোয়েশ্চেন সিচুয়েশন। এন্ডোমেট্রিওসিসটা কিন্তু আমরা নীরব কান্না বলেছি এই কারণে যে আমরা একে জয় করতে পারি, কিন্তু অন দ্য আদার হ্যান্ড এটা দেখা গেছে যে এন্ডোমেট্রিওসিস কিন্তু বন্ধ্যাত্বের জন্য একটা ভীষণ ধরনের একটা কারণ, এবং যদি প্রপারলি আমরা এটাকে অ্যাড্রেস না করি, একেবারে দুটো ওভারির এমএইচ বা ডিম্বাণুগুলো এত কমিয়ে দেয় যে তখন মানে সন্তান হতে খুব কষ্ট হয়। তবে আজকাল তো অনেক টেকনিক এসেছে, আর্টিফিশিয়াল মানে অনেক অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক রয়েছে, যে আমরা ওই ডিম্বাণুটা তৈরি করার জন্য সুন্দর সুন্দর মেডিসিন রয়েছে, সেগুলো দিয়েও করা যায়। তবে অপারেশনের তখন ওই ক্ষেত্রে অপারেশন পরিহার্য হয়ে যায় আর কি। অপারেশনটা যখন আমরা মানে করছি তখন কি অ্যাবসলিউট কিছু ইন্ডিকেশন থাকে কি না যে না এরকম থাকলে অবশ্যই আসলে করতে হবে? কারণ দেখা যায় কি যে পেশেন্টরা একজন ডক্টর বলার পর তার কাছে না যে আবার আরেকজনের কাছে ঘুরতে থাকে, ততদিন আসলে তার কিন্তু অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তো এই জায়গাটাতে একটু জানতে চাচ্ছিলাম যে এটি কিন্তু খুব সেনসিটিভ একটা কোশ্চেন। কেননা যখন আমি একটা পেশেন্টকে পেলাম, তার এন্ডোমেট্রিওসিস হয়েছে, বেশ বড় একটা চকলেট সিস্ট, তখন কিন্তু আমি তাকে বলছি দেখুন আপনার কিন্তু মেডিসিন এটা খুব কাজ করবে না, বরং এটি আপনার ওভারিটাকে আরো ড্যামেজ করে দিবে, সুতরাং এখন আপনার অপারেশন প্রয়োজন। তো সাধারণত পেশেন্টরা ভয় পাবেই, সাধারণত একটা ইয়াং মেয়ে অথবা রিপ্রোডাক্টিভ লাইফে তো এটা বেশি হয়, এন্ডোমেট্রিওসিসটা কিন্তু একটা ইয়াং রিপ্রোডাক্টিভ লাইফের মেয়েদেরই বেশি হয়। তো তারা সার্জারি করতে ভয় পান যে আমরা অপারেশনে যাব, ডক্টর কি ঠিক বললেন, এটি কিন্তু তাদের দোষ নেই, এটা তাদের হতেই পারে, অনেক দোলাচল চলে মনের ভেতরে, তখন তারা আরেকজন ডক্টরের কাছে যাচ্ছেন। তো এই সময়টা আমি যেটা মনে করি অত্যন্ত গুছিয়ে একদম সংবেদনশীল হয়ে সহমর্মিতা নিয়ে তাদের যদি আমরা বুঝিয়ে বলি যে আপনার এত ঘোরাঘুরি করে কোনো লাভ হবে না, এটিতে আপনাকে অপারেশন করলে ওই জিনিসটা সরে যাবে এবং আপনি কিছুটা ভালো বোধ করবেন, বরং আপনি যদি দেরি করেন তাহলে ওটা আরও আপনার ওভারিটাকে, আপনার নারী, তারপর আপনার ওখানে ব্লাডার রয়েছে মানে মূত্রথলি রয়েছে, আপনার বৃহদান্ত্র রয়েছে, মলদ্বার রয়েছে, সবগুলোতে ছড়িয়ে যাবে। যে পেশেন্টকে একটু গুছিয়ে বলতে হয়, মানে তার ভয়াবহতার কোন জটিলতা সম্পর্কে আমরা বলতে পারি। এই ভয়াবহতা জটিলতাটা ম্যাডাম কোন পর্যায়ে যেতে পারে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যেটা থেকে কি অপারেশন না করলে কি ক্যান্সার হবে কিনা, এই ধরনের অনেকের প্রশ্ন থাকে। তার আগে একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা এই আলোচনাটা করব এবং সেই সাথে খাবার দাবারের সাথে কোনো সম্পর্কিত আছে কিনা এটা একটু জানবো। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে এসে এন্ডোমেট্রিওসিস আরও কিছু ভয়াবহ জটিলতা কি হতে পারে সেগুলো না জানলে আসলে আমরা কিভাবে নিজেদেরকে প্রতিরোধ করবো সেটা যদি না জানি তাহলে হবে না। তো এই জিনিসটা আমরা জানবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজকে আমরা কথা বলছিলাম এন্ডোমেট্রিওসিসের যে নীরব যন্ত্রণা সেটি নিয়ে। অনেকগুলো কিন্তু আশার বাণী আছে। তো আমরা এই জায়গাটাতে কথা বলতে চাচ্ছিলাম যে ম্যাডাম দেখা যায় কি যে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস হয়ে গেছে সমস্ত সাইন সিমটমস মিলিয়ে, কিন্তু দেখা যাচ্ছে যে পেশেন্ট বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছে, মানে তাদের স্পেসিফিক ওদের স্যাটিসফ্যাকশন লেভেলটাকে যখন মিট করতে না পারে তখন দেখা যাচ্ছে যে আরেকজন ডক্টরের কাছে যায়, কারণ মানুষ আসলে নিজের খারাপটা আসলে শুনতে চায় না সেরকমভাবে। তো এই যে জটিলতাটা তখন যে আসলে সময় বেড়ে গেলে জটিলতার দিকে আরো বেশি যায়, জটিলতাগুলো কি কি হতে পারে? তো আমরা ফার্স্ট অফ অল বলেছি যে ক্রনিক পেইন, হ্যাঁ, এই যে ক্রমাগত একটা ব্যথা, একে বলা হয় যে একটা ইংলিশে টার্ম আছে পেলভিক ক্রিপল, মানে যে এত ব্যথা তার জীবনে সোশ্যালাইজেশন করতে পারে না, স্কুলে যেতে পারছে না, তার ডেজ অফ স্কুল অ্যাবসেন্স হচ্ছে, তাহলে কিছু লেখাপড়াতে ঘাটতি হচ্ছে, মেয়েটি কিন্তু লেখাপড়া অনেক পিছিয়ে যায়। তারপর সে চাকরি বাকরি করছে, ইয়াং মেয়ে, খুব এনার্জেটিক হয়ে কাজ করবে, যেই তার পিরিয়ডটা হবে ওই সময়টা সে ভীষণভাবে একদম পিছিয়ে যায়, তার কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উদ্যমতা কমে যায়। তাহলে হচ্ছে কি সে তার জীবনে যে ক্যারিয়ার করতে যাচ্ছে, বিল্ড করতে যাচ্ছে, সেখানে প্রতি মাসে তার 7 দিন 8 দিন নষ্ট হচ্ছে, তারা অনেক পিছিয়ে গেল। আচ্ছা, এটি তো তার সাইকোসোশ্যাল, হাজব্যান্ডের সঙ্গে থাকতে গেলে তার ক্রমাগত ব্যথা অনুভব করছে
এবং তার মানে সে যে একটা লাইফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা সুন্দর জীবন দিয়েছে, সেই জীবন থেকে সে বঞ্চিত হচ্ছে, উপভোগ করতে পারছে না, তাহলে সে জীবন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে মেয়েটি। তারপর দেখো তার চলার পথে তার অন্য সঙ্গী সাথীরা অনেক এগিয়ে যাচ্ছে, সে পিছিয়ে যাচ্ছে। তারপর যেটি হচ্ছে, এটি তো তার সাইকোসোশ্যাল অ্যাসপেক্ট। আমি যদি ফিজিক্যাল অ্যাসপেক্ট চিন্তা করি, শারীরিকভাবে ভেতরে যে এন্ডোমেট্রিয়াসিস রয়েছে সেটি যদি ট্রিটমেন্ট না করা যায়, ক্রমাগত সেটি বাড়তে থাকছে এবং শুধু জরায়ু নয়, জরায়ুর আশেপাশে সকল যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোকে অ্যাফেক্ট করছে। দেখা যায় যে ডিপ ইনফ্লেটেটিং করে একেবারে মলদ্বারের সমস্ত অংশ সে একেবারে নষ্ট করে দিচ্ছে, ব্লাডার মূত্রথলির অংশ নষ্ট করে দিচ্ছে, আশেপাশে সকল জিনিসকে জড়িয়ে পেঁচিয়ে ফ্রোজেন পেলভিস করে দিয়েছে। মানে আমরা যদি ফ্রোজেন চিকেনের দিকে তাকাই, ঠিক ওই রকম সমস্ত অঙ্গ, ভেতরে যে অঙ্গগুলো রয়েছে, যে অর্গানগুলো রয়েছে, সেগুলো একদম প্লাস্টার্ড হয়ে যায় একদম। তখন তার জীবনটা একেবারে ভয়াবহ। এবং অবশ্যই যদি আমরা অনেক দেরি করে ফেলি, যদি অপারেশনও করতে যাই, দুঃখজনক হলেও বলতে হবে অনেক সময় আমাদের এই বৃহদন্ত্র ব্লাডার ইনজুরি হয়ে যাচ্ছে, একেবারেই তখন কেটেও ফেলতে হতে পারছে। সুতরাং কতটা জটিল হয়ে যাচ্ছে। তো এই জন্য এন্ডোমেট্রিয়াসিসকে অনেক আগেই অ্যাড্রেস করতে হবে, আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর্লি আইডেন্টিফিকেশন, আর্লি ইন্টারভেনশন ক্যান প্রিভেন্ট দ্য প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ। এখানে যে একটা কথা ম্যাডাম আমরা অ্যাড করতে চাচ্ছিলাম, যে বিভিন্ন ডক্টরের কাছে যে শুনতে পারাটা যে একই ডায়াগনোসিসই হচ্ছে, কিন্তু তারপরে বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে আমাদের ডক্টরদের আসলে এখানে একটু রোল থাকবে কিনা, যে কাউন্সেলিংটা এখানে ইম্পর্টেন্ট? আমি তো এটা খুব ভীষণভাবে মনে করি যে আমাদের আমরা যারা আছি, যারা জুনিয়র রয়েছেন, আরো বড় হবেন, সকলের কিন্তু অত্যন্ত সমবেদনা দিয়ে কাউন্সেলিং করতে হবে। কারণ যখন তাকে আমরা বলছি তোমার এই অসুস্থতা, ও তো ভয় পেয়ে যাচ্ছে এবং ওর মনটা মানতেই চাইবে না। বিশেষ করে ও চিন্তাই করতে পারবে না যে এখান থেকে বন্ধ্যাত্ব হতে পারে, এখান থেকে এটা হতে পারে। সেটা ডিনায়াল আসবে তার, এবং সে হঠাৎ করে তার একদম ছন্দপতন হবে জীবনে, যে আমার চলার পথে আমি লেখাপড়ায় পিছিয়ে যাব, আমি কর্মক্ষেত্রে পিছিয়ে যাব, আমি সংসারে পিছিয়ে যাব, আমি সন্তান নিতে গিয়ে বাধাগ্রস্ত হবো। এতগুলো কথা যখন তাকে বলা হয়, আমরা খুব ছোট করে বলি, এত ডিপলি বলি না, পেশেন্ট ভয় পেয়ে যায়, কিন্তু তো সত্য তো। তখন তার মানতে খুব কষ্ট হয়। তিনি তখন বারবার আসলেই তিনি সন্দেহান প্রকাশ করেন, তখন তিনি মানে বারবার অন্য ডক্টরের কাছে ডক্টর পাল্টান। তো এক্ষেত্রে আমাদের কি উচিত? খুব যত্ন করে সত্যি কথাটা স্বাভাবিকভাবে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে, পাশাপাশি তাকে অ্যাসিওরও করতে হবে যে আপনি এত ভয় পেয়ে ভেঙে পড়লে চলবে না, এর পাশাপাশি যথেষ্ট রকমের চিকিৎসা রয়েছে। আজকাল আল্লাহর রহমতে ক্যান্সারের চিকিৎসা রয়েছে, এন্ডোমেট্রিয়াসিসের চিকিৎসা থাকবেই। এটি বললে হয়তো তিনি অনেকটা প্রশমিত হবে। কাউন্সেলিং আসলে এখানে গুরুত্বপূর্ণ। ম্যাডাম যেহেতু এই টার্মটা ইউজ করলেন, যে ক্যান্সারের কথাটা, এন্ডোমেট্রিয়াসিস থেকে পরবর্তীতে যদি আনট্রিটেড থাকে বা সেটা ট্রিট করতে চাচ্ছে না বা ইউটেরাসটা ফেলতে চাচ্ছে না, যে দুই ইন্ডিকেশন আছে যে জরায়ুটা ফেলে দিতে হবে, হিস্টেরেক্টমি করতে হবে, পরবর্তীতে এটা কি আসলে কখনো ক্যান্সারের রূপ নিতে পারে কিনা বা জরায়ু? হ্যাঁ, আমরা আসলে যদিও এন্ডোমেট্রিয়াসিস বেনাইন ডিজিজ, সাধারণত এখানে ক্যান্সার হয় না, তবে দেখা গেছে শরীরে যদি কোনো অসুস্থতা, ইমিউনো কম্প্রোমাইজ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, একেবারে ক্রনিকভাবে কোনো ব্যাধি থাকে, সেখানে মিউটেশন হয় এবং সেলগুলো পরিবর্তিত হয়ে দেখা যায় যে এটা ক্যান্সার ধারণ করে। সুতরাং যেসব এন্ডোমেট্রিয়াসিস অনেক দিন ধরে রয়েছে, তার ট্রিটমেন্ট নিচ্ছেন না, সেখানে কিন্তু ওভারিতে, ডিম্বাশয়ে ক্যান্সার হতে পারে। সুতরাং এটিও মনে রাখতে হবে আসলে। তার মানে হচ্ছে যে মানে সিচুয়েশনটাকে যদি আমরা লম্বা সময় ধরে আনট্রিটেড রাখি, তো এখান থেকে যে আসলে ব্যাকটেরিয়াল গ্রোথ বা এই ধরনের কোনো কিছু পরবর্তীতে দেখা যায় ভাইরাল ইনফেকশন হতে পারে, চেঞ্জ হয়ে যায়, সেলুলার প্রলিফারেশন হয়ে চেঞ্জ হয়ে মিউটেশনও হয়ে ক্যান্সার হতে পারে। আচ্ছা, আমরা খুব কমনলি এখন যেটা দেখি যে এখন আমরা মানে আস্তে আস্তে অ্যাওয়ার হচ্ছি এবং অনেকেই জানতে পারছি, স্কুলে সে প্রোগ্রামগুলো শুরু হয়েছে, যে সেটা হচ্ছে জরায়ুর মুখের যে টিকাটা বা আমরা এটা দিচ্ছি, তো এগুলো টিকা কি আসলে পরবর্তীতে এই ধরনের প্রবলেমগুলো কিছুটা হলেও প্রিভেন্ট করতে পারে কিনা? হ্যাঁ, আমাদের তো মানে এটা অত্যন্ত সুখবর যে আমাদের সরকার স্কুলে একদম অ্যাডোলেসেন্ট কিশোরী মেয়েদেরকে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধের ভ্যাকসিন দিচ্ছে, এবং এটি তো তুলনায় হয় না, এবং এটি তো পরীক্ষিত সমীক্ষায় দেখা গেছে যদি আমরা এই চিকিৎসাটা দিই, জরায়ুর মুখের ক্যান্সারটা প্রতিহত করতে পারবো। সুতরাং একেবারেই অন্য দেশে তো 9 বছর থেকে দেয়, আমরা আমাদের দেশে 12 বছর থেকে এই ভ্যাকসিন দিচ্ছি। সকলেই এই ভ্যাকসিন নিতে হবে যাতে জরায়ুর মুখের ক্যান্সারকে আমরা প্রতিহত করতে পারবো। এন্ডোমেট্রিয়াসিসের জন্য যে ভ্যাকসিন বেরোবে,
আশা করছি সেটিও আমাদের দেশে আসবে। এটি এখনো রিসার্চ পর্যায়ে রয়েছে যে এটিকে প্রতিহত করার জন্য ভ্যাকসিন তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আরেকটা খুব কমন প্রশ্ন থাকে যে আমরা যেহেতু ট্রিটমেন্টের একটা পর্যায়ে এসে বললাম যে তাকে হয়তো বা দেখা যাচ্ছে যে অপারেশন করতে হচ্ছে বা ল্যাপারোস্কোপি করতে হচ্ছে, তো এই জায়গা থেকে অনেকের প্রশ্ন থাকে যে আমি পুরোটাই যদি এরকম অপারেশন করি বা ল্যাপারোস্কোপি করে যদি রিজার্ভ করি ইউট্রাসটা, তো সেক্ষেত্রে কি আবার রিকারেন্ট হতে পারে কিনা, মানে পুনরায় আবার এন্ডোমেট্রিওসিসের প্রবলেম হতে পারে হ্যাঁ, কিনা? এটি কিন্তু আমাদের এন্ডোমেট্রিওসিস চিকিৎসার জন্য ইজ রিয়েলি বিগ চ্যালেঞ্জ, রিয়েলি বিগ চ্যালেঞ্জ। কেন? আমরা খুব যত্ন করে ওভারি থেকে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্টটা সুন্দর করে যত্ন করে সরিয়ে ফেললাম, দেখা গেল 2 বছরের মাথায় আবার এই এন্ডোমেট্রিওসিসের সিস্টটা হয়ে গেল। তখন পেশেন্ট ভাবলেন ম্যাডাম আপনি কি অপারেশন করলেন, স্বাভাবিক। সেই জন্য আমরা আগেই বলিনি যে এটি কিন্তু পার্মানেন্ট সমাধান নয়। পার্মানেন্টলি হচ্ছে ওভারি ফেলে দেওয়া, জরায়ু ফেলে দেওয়া। তো সেটা তো সব ক্ষেত্রে সম্ভব না। একটা ইয়াং পেশেন্ট এসেছে, একটা তার জীবনের অনেক চলার পথ বাকি রয়েছে, তাই না? আমরা সাধারণত একদম লাস্টে গিয়ে করি, কিন্তু এটি কিন্তু সত্যি যে 2 বছরের মাথায় আবার কিন্তু এন্ডোমেট্রিওসিস সিস্ট চলে আসতে পারে। এটি স্বাভাবিক, এটি নিয়ে ঘাবড়ালে চলবে না, সেটিকে আবার সেই যথাযথ উপায়ে চিকিৎসা করতে হবে। মানে রিকারেন্ট হওয়ার সম্ভাবনা আছে, অনেক তো বেশি। আমাদেরকে পরবর্তীতে ডক্টরের মানে ফলো আপে থাকতে হবে বা টাইম টু টাইম একটা আর রেগুলার এটাও চেকআপ। ঠিক, হ্যাঁ, যে সার্জনকে খুব দক্ষ হতে হবে, খুব চমৎকার ভাবে ওই সিস্টের সবগুলো সরিয়ে আনতে হবে, মানে রেমনেন্ট গুলো আসলে খুব Yes, ক্লিয়ার করতে হবে হ্যাঁ। ভালোভাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে খাবার দাবারের সাথে আসলে কোনো সম্পর্ক আছে কিনা? দেখা যাচ্ছে যে এরকম রিকারেন্ট হচ্ছে বা ফ্যামিলিতে পজিটিভ আছে, আমি চাচ্ছি যে খাবার দাবার মাধ্যমে এটাকে মানে আগে থেকে আমি সচেতন হতে চাই, সেক্ষেত্রে কি কোনো স্পেসিফিক কোনো নিয়ম আছে কিনা যে আমরা এই খাবারগুলো অ্যাভয়েড করলে ভালো? হ্যাঁ, এন্ডোমেট্রিওসিসের জন্য এখন পর্যন্ত তেমন এই খাবারটি নয় বা এই খাবারটি আছে এমন কোনো ধ্রুব সত্য বেরোয়নি। তবে রিসার্চ করে দেখা গেছে যে যেহেতু এন্ডোমেট্রিওসিস হয় একটা হরমোন, এস্ট্রোজেন হরমোনের জন্য, সুতরাং এই হরমোনকে বুস্ট করে এমন খাবারটি খাওয়া উচিত নয়। যেমন সেগুলো কি? সেগুলোকে বলা হয় এক্সেসিভ ক্যাফেইন বা কফি, এক্সেসিভ অ্যালকোহল, তারপর যদি ট্রান্স যে ফ্যাট, মানে অত্যন্ত ভাজা পোড়া একই তেলে বারবার ভাজা যে খাবারগুলো, সেগুলোকে বারণ করা হয়, সেগুলো খেলে খুব বেশি হয়। তারপর ডায়েরি, খুব বেশি দুধের জিনিস খাওয়া, এটাও বারণ করা হয়। দেখা গেছে এগুলো বুস্ট করছে। অন্য পক্ষান্তরে আমরা যদি ফাইবারযুক্ত খাবার, আমিষযুক্ত খাবার, রেড মিটটা নিষেধ করে, হ্যাঁ, আমরা যদি অনেক ফাইবারস, ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুটস, জুস, স্যালাড এগুলো খাবার দিই, মেডিটেরিয়ান খাবার টাইপ আমাদের তো অনেক নিজেদের আছে, আমাদের শাক, পেয়ারা, আমড়া, জাম্বুরা, বড়ই, এত চমৎকার ফ্রুটস রয়েছে আমাদের, আমাদের প্রচণ্ড আকারে শাক রয়েছে, ভেজিটেবল রয়েছে, এগুলো যদি আমরা খাবার দিই, মাছ, আমাদের তো ভাতে মাছে বাঙালি আমরা, আমাদের অনেক ধরনের মাছ রয়েছে, আমাদের বাচ্চাগুলোকে যদি আমরা উদ্বুদ্ধ করি মাছ খেতে হবে, তাহলে দেখা যায় যে ওগুলো এন্ডোমেট্রিওসিসকে প্রশমিত করে। সুতরাং হেলদি ডায়েট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট দ্য এন্ডোমেট্রিওসিস। অনেক ধন্যবাদ ম্যাডাম। এবং সেই সাথে যদি আমরা একটু বলি যে প্রিভেন্টিভ মেজারগুলো আমরা শুরুতেই যদি নিতে চাই যে না ফ্যামিলিতে হিস্ট্রি পজিটিভ আছে বা আমার শুরু থেকে এরকম পেটের ব্যথা করে বা পিরিয়ড হলেই পর দেখা যাচ্ছে যে প্রচণ্ড ব্যথা এবং এই ধরনের আর্লি আছে, বাট ডায়াগনোসিস করে দেখা গেলো যে এন্ডোমেট্রিওসিস না, সেক্ষেত্রে যদি মনে হয় যে না হতে পারে ধরনের, তাহলে আমরা প্রিভেনশনগুলো কিভাবে করব বা কি কি এটা তো মেজারমেন্ট? খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে হাউ টু প্রিভেন্ট, প্রতিহত কি করব কি করে। হ্যাঁ, এখন আমরা যদি মনে করি যে এন্ডোমেট্রিওসিস হয়েছে, তাও আমরা প্রিভেনশনে যাব। আর যদি এমনটি হয় যে না আমরা আল্ট্রাসাউন্ড করে কিছু পাইনি, বাট ওর হিস্ট্রিটা সাজেস্টিভ যে এটা এন্ডোমেট্রিওসিস হতে পারে, ফ্যামিলি হিস্ট্রি যে আছে রয়েছে, তো সেক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে যে সুষম খাবার, আমি যে একটু আগেই বললাম হেলদি ডায়েটের কোনো বিকল্প নেই, রেগুলার এক্সারসাইজ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এয়ার পলিউশন থেকে আমাদের বিরত থাকতে হবে, এটা আমাদের সরকারের দরকার, এয়ার পলিউশনটাকে ঠিক রাখা, এনভায়রনমেন্টাল পলিউশন থেকে এড়িয়ে যাওয়া। তারপরে যখন এই মেয়েটি ইয়েতে মানে যখন তার ব্যথা হবে সেটি আমরা যথাযথভাবে NSAID খাবো। তারপর যখন সে বিয়ে করেছে, হয়তো এখন সে সন্তান নিচ্ছে না, জন্ম নিয়ন্ত্রণের বড়ি বা কন্ট্রাসেপটিভস এত ভালো এবং এটা পরীক্ষিত যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল কেউ যদি কন্টিনিউয়াস খান 6 বছর, 3 বছর, 2 বছর, যে কদিন তিনি বাচ্চা নিচ্ছেন না, তার তো লেখাপড়া আছে, ক্যারিয়ার আছে, অনেক কিছু আছে, একেবারে এন্ডোমেট্রিওসিসকে প্রতিহত করে। শুধু এটি একটা ইম্পর্টেন্ট মানে পদক্ষেপ। তারপরে যখন তিনি সন্তান নেবার বয়স হবে, গড়িমসি না করে যে না আমি আর একটু দেখি ঢিলে তাহলে না চলে, ঠিক প্ল্যান করে আগে আগে সন্তান নেওয়াটাই ভালো।
30 ইয়ার্স ক্রস না করাই ভালো। তাহলে হয় কি, যদি এন্ডোমেট্রিওসিস পরবর্তীতে আসেও ফ্যামিলি কমপ্লিট থাকলে আমরা একটা ভালো রকম চিকিৎসা দিতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর সবচেয়ে বড় কথা যে মনের জয়, মানে মনের জোর রাখতে হবে। অনেকে এন্ডোমেট্রিওসিস হলে একেবারে বিষণ্ণ হয়ে পড়েন এবং তাদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং দিতে দিতে জীবন থেকে অনেকটা পিছিয়ে পড়ে। এখন পৃথিবীতে তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসুস্থতা দিয়েছেন, দেবেন, এমনটি নয় আমরা সারা জীবন ভালো থাকবো। পাশাপাশি তার জন্য সমাধানগুলো খুঁজে নিতে হবে। সবকিছু ভালো আছে, মন্দও আছে, তো এই মানসিক জোরটাও থাকতে হবে, যেটি আমি তার ফ্যামিলিকে বলি এবং মেয়েটিকেও বলি। বিয়ের পরে হাজব্যান্ডেরও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, সবসময় যে সবাই ভালো থাকবে এমনটি নয়। তাকে যদি আমরা যত্ন করি, মানে ঠিকমতো রেগুলার ফলো আপে থাকি, মেডিসিনগুলো ঠিকমতো খাওয়াই, সেও কিন্তু সুন্দর জীবন যাপন করতে পারে। হ্যাঁ, দুঃখের বিষয় হলো বলতে হয় যে অনেকে আছেন যেটাকে গুরুত্ব দিচ্ছেন না। হ্যাঁ, এটা ব্যথা হচ্ছে কারণ আমি আর ওষুধ দিতে খাওয়াতে পারবো না, যেতে পারবো না, তাতে মনোমালিন্য হয়ে ফ্যামিলিয়াল ডিসহারমনি হয়। সেটি মানতে খুব কষ্ট হয় যে এই অসুস্থতা তো সে নিজে তৈরি করেনি, এটি আল্লাহ প্রদত্ত, একদিন ভালো হয়ে যাবে। সুতরাং তাকেও আমাদের সহানুভূতিশীল হতে হবে। আর লাস্ট যেটি বলবো যে সমাজে এটা অ্যাওয়ারনেস বাড়াতে হবে। প্রতিটি অনেকে জানেনই না এন্ডোমেট্রিওসিস কি। আমি যেটা বলছিলাম, মিথ বা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে এখনো কিন্তু গ্রামে গঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীতে ব্যথা হলে গরম পানি হট ওয়াটার দিয়ে ব্যাস ছেড়ে দিচ্ছে। কিন্তু আমাদের বুঝতেই হবে যে যে মেয়েটি ব্যথা পাচ্ছেন, কষ্ট পাচ্ছে, তাকে ঘরে বসে শুধু হট ওয়াটার দিলেই হবে না, অনেক সময় হোমিওপ্যাথি খাওয়াচ্ছেন। আমি হোমিওপ্যাথিকে আমি বলছি না, আমি বলছি তাকে এগিয়ে আসতে হবে, এসে ডক্টরের সাথে পরামর্শ করে ডায়াগনোসিস করে তার সঠিক চিকিৎসাটি নিতে হবে। ম্যাডাম, আমরা একদমই আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের এন্ডোমেট্রিওসিস অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। অনেক দর্শক যারা দেখেছেন আশা করি উপকৃত হয়েছেন। বাট আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে আছি, যাদের এই প্রবলেমটি হচ্ছে বা মধ্যে দিয়ে যাচ্ছেন এখন অপারেশন সিচুয়েশনে, তার জন্য শেষ কোনো পরামর্শ যদি থাকে। হ্যাঁ, অবশ্যই। আমি তো অনেক ধন্যবাদ দেব এত সুন্দর একটি সঞ্চালককে যে এত সুন্দর একটা বিষয় নিয়ে আছে কথা বলার অবকাশ হলো। বাংলা ভিশনের কলাকুশলী এবং মেডিনোভা দর্শককে জানাচ্ছি যে আসলে এন্ডোমেট্রিওসিসকে আমাদের জয় করতে হবে। এখানে ভয়ের কিছু নেই। সাধারণত দেখা গেছে যে যখন পেটে ব্যথা হবে, হাজব্যান্ডের সঙ্গে মেলামেশা করতে গেলে ব্যথা হবে, বা যখন পায়খানা করতে গেলে, প্রস্রাব করতে গেলে ব্যথা হবে, তখন ডক্টরের কাছে আসতে হবে। আল্ট্রাসোনোগ্রাম করিয়ে দেখে নিতে হবে যে কোথায় সমস্যা আছে। অ্যাড্রেস করাটা আসলে এখানে সবচেয়ে বেশি একদম সচেতন, গুরুত্বপূর্ণ। ম্যাডামকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। আমারও অনেক শুভকামনা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানে আজকে আমরা কথা বলেছিলাম এন্ডোমেট্রিওসিস নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম, যাদের হয়েছে তারা তো জানবেন, এবং যাদের হয়নি ফ্যামিলিতে আছে তারা কিন্তু আর্লি ডায়াগনোসিস করতে পারবে এবং প্রতিরোধ করার অনেকগুলো ধাপ অবলম্বন করতে পারবেন। যারা প্রোগ্রামটি দেখেনি তার লিঙ্কে জয়েন করে আবার দেখে নিতে পারবেন। আশা করি দর্শক অনেক কিছু জানতে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী শুক্রবার ঠিক একই সময়। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।